ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে আমার গান আকাশ ভরা। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে তাই জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালের যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দুলে অসীম কালের যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দুলে নারীতে মোর রক্তধারায় লেগেছে তার টান নারীতে মোর রক্তধারায় লেগেছে তার টান বিস্ময়ে তাই জাগে আমার গান আকাশ ভরা। ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দেরই গান বিস্ময়ে তাই জাগে আমার গান কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানার করেছি সন্ধান জানার মাঝে অজানার করেছি সন্ধান বিস্ময়ে তাই জাগে আমার গান আকাশ ভরা। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি
গান একটা করে ফেললাম। আর মানে চতুর্দিকে বরফ, অনেক বরফ। আজকে সকাল 11টা-12টার দিকে অনেকগুলা বরফ পড়েছে বাইরে, আর গত এক সপ্তাহ যাবত তো 1 হাত বরফ আছে। গান একটা করে ফেললাম। আর পথঘাট কিছুই দেখা যাচ্ছে না, মানে চতুর্দিকে বরফ, পথঘাট কিছুই দেখা যাচ্ছে না। আমি জানি না, আমার সাউন্ডটা টেস্ট করার জন্য মোবাইল চেঞ্জ করছি তো আমি অনেক। আর গত এক সপ্তাহ যাবত তো 1 হাত বরফ আছে। গান একটা করে ফেললাম। আর মোবাইলটা নতুন মোবাইলে করছি আমি। সাউন্ডটা দেখি, সাউন্ডটা টেস্ট করে পাচ্ছি। আমি সাউন্ডটা দেখি, আমার টেস্ট হচ্ছে, সাউন্ডটা একটু দেখার জন্য। গানটা কি আপনারা শুনতে পেরেছেন? এই গানটাতে যেতে পারছি না আবার এই পুরান মোবাইলে। সাউন্ডটা দেখি, সাউন্ডটা টেস্ট করে পাচ্ছি। সাউন্ডটা দেখি, আমার টেস্ট হচ্ছে, সাউন্ডটা একটু দেখার জন্য। গানটা কি আপনারা শুনতে পেরেছেন? তো যাই হোক, কি গান করেছি জানি না, ভুলভ্রান্তি ক্ষমা করে দিবেন। কারণ ঘরের মধ্যে হিট চলতেছে, কোন সময় গরম লাগছে, খুলছি, আবার বাইরে বরফ, মানে আবহাওয়ার কোনো ইয়ে নাই। এদিকে গরম, এদিকে আবার ঠান্ডা লাগলে বন্ধ করছি, আবার ঠান্ডা লাগছে, আবার বাইরে বরফ। গলার তো যা অবস্থা, এটা মানে বলার মতো না। তো আমি যে বসছি, একটু স্নান করলাম, করে ওই যে স্নানের পরে আমার ভালো লাগে, একটু বসে গেলাম। আমি বলছি বারবার এই সময়টাতে আমার ভালো লাগে, স্নানটা করে, চুল টুল এখনো ভিজা। বসলাম, মনটা ভালো করে। এই গানটা দীর্ঘদিন পর, আমার মেয়ে যখন ক্লাস 5 না 6 ছিল তখন টেলিভিশন প্রোগ্রাম করেছিল, এই গানটা রেকর্ড করেছিলাম। ভিডিওটা, ক্যাসেটটা আমার হারাই গেছে চট্টগ্রাম টেলিভিশনে, এবং সবাই দৈন্য দৈন্য করেছিল, ওই গানটা করেছিল। তো গানটা আমি একটা সময় করতাম, কিন্তু দীর্ঘদিন আমার কোনো প্র্যাকটিস নাই, এই যে বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে ফিরাইও না জননী, বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে ফিরাইও না জননী, বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে দিনহীনে কেহ জানে না তুমি তারে রাখিবে জানি গো, দিনহীনে কেহ জানে না তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব, তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথা, কেঁদে কেঁদে কোথা বেড়াবো, ওই যে হেরি তমস গগন গোরা গহন রজনী, বড় আশা করে এসেছি গো কাছে, ডেকে দিনহীনে কেহ জানে না তুমি তারে রাখিবে জানি গো, আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব।
ভালোই লাগে। বা মেঘলা আকাশ, ব্রিং দেম অন ক্যামেরা। ক্যামেরাতে আমি আনতে পারি না, এটা আমি পারি না, এই টেকনোলজিটা আমি পারি না। অনেকবার চেষ্টা করেছি। দেখি তোমাকে আমি অ্যাড করে নিই তো, দেখি তোমাকে পারি কিনা। Could not add guest. This person is unable to join because of technical issues. কিসের টেকনিক্যাল ইস্যু আমি জানি না। আজকে বসে কিছু সময় মহাশক্তির কাছে নিজকে সমর্পণ করব। যে পার্থিব জগৎ থেকে বের হয়ে মানুষ যদি এই মহাশক্তির কাছে নিজকে সমর্পণ না করে, পৃথিবীতে কোনো মানুষ ভালো থাকতে পারবে না। এসো কাম হৃদয়ের, এসো কাম হৃদয়ের, সংসারের সব কাজে জ্ঞানে জ্ঞানে হৃদয়ের, এসো কাম হৃদয়ের, সংসারের সব কাজে জ্ঞানে জ্ঞানে হৃদয়ের, এসো কাম হৃদয়ের। না তো তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। না তো তুমি এসো ধীরে, সুখ দুঃখ হাসি নয়ন নীরে। লহ আমার জীবন ঘিরে, লহ আমার জীবন ঘিরে, এসো কাম হৃদয়ের, সংসারের সব কাজে জ্ঞানে জ্ঞানে হৃদয়ের, এসো কাম হৃদয়ের। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার সৃষ্টি, তার নাম যারা শুনতে পারে না, এগুলো আসলে তো পার্থিব পুক, আমি বলবো পুক, যুগ পুক এগুলা। তিনি কিভাবে মানুষের আত্মার উত্তরণ, আত্মার মুক্তির পথ দেখিয়ে গিয়েছেন। যে কবি সার্বজনীন, বিশ্বজনীন, সারা পৃথিবীতে যে কবির, হ্যাঁ আমরা অনেকেই বলবে মূর্খ, অন্ধ, ইতর বুর্বকরা বলবে উনি তো পয়সাওয়ালার পুত্র ছিল। পয়সাওয়ালা কোটি কোটি হাজার কোটি টাকার মালিক তো অনেকেই হয়, কিন্তু সেরকম উদার চিন্তা মন মানসিকতা কার হয়? তো তিনি আমাদেরকে পার্থিব মুক্তির কথা বলে গিয়েছেন, আত্মার শুদ্ধির কথা বলে গিয়েছেন, নিজকে সমর্পণের কথা বলে গিয়েছেন মহাশক্তির কাছে। তা না করে আমরা শুধু ছোট্ট একটা জায়গা নিয়ে, ছোট্ট একটা জগৎ নিয়ে আমরা পড়ে থাকি। যদি রবীন্দ্রনাথকে কেউ ভালো না বাসে, সে বিশ্বজনীন একজন মানুষ হতেই পারবে না। রবীন্দ্রনাথকে ঘরে বসে ভালোবাসতে হবে। আমার চারজনের একটা জীবন, সেখানেও আমাকে রবীন্দ্রনাথকে ভালোবাসতে হবে। আমার পাবলিকের একটা জীবন, সেখানেও রবীন্দ্রনাথকে আমাকে ভালোবাসতে হবে। না আমি বিশ্বজনীন মানুষ হতে পারবো না, আমি সেই যুগ পুকি থেকে যাব। এগুলো আমি এত গাইতে পারি না, এত প্র্যাকটিস করতে পারি না, এখানে তো একদম পারতেছি না। এখানে তো একদম পারতেছি না। কিছুদিন রবীন্দ্রনাথ থেকে একটু দূরে ছিলাম, নজরুলকে নিয়ে একটু ভেবেছিলাম। সখী বহে গেল বেলা, শুধু হাসি খেলা, একি আর ভালো লাগে। সখী বহে গেল বেলা, শুধু হাসি খেলা, একি আর ভালো লাগে। সখী বহে গেল বেলা, আকুলতি আসো প্রেমের পিয়াস, প্রাণে কেন নাহি জাগে। সখী বহে গেল বেলা, আকুলতি আসো প্রেমের পিয়াস, প্রাণে কেন নাহি জাগে। সখী বহে গেল বেলা, শুধু হাসি খেলা, একি আর ভালো লাগে। সখী বহে গেল বেলা।
লাগে সখী বহে গেল বেলা তরল কমল নয়নের জল নয়নে উঠিবে ভাসি সে বিষাদ নীরে নিবে যাবে ধীরে প্রখর চপল হাসি তরল কমল নয়নের জল নয়নে উঠিবে ভাসি সে বিষাদ নীরে নিবে যাবে ধীরে প্রখর চপল হাসি উদাস নিঃশ্বাস আকুলি উঠিবে আশা নিরাশায় পরাণ চুটিবে উদাস নিঃশ্বাস আকুলি উঠিবে আশা নিরাশায় পরাণ চুটিবে মরমের আলো কপুলে ফুটিবে চরম অরুণ রাগে সখী বহে গেল বেলা শুধু হাসি খেলা একই আর ভালো লাগে সখী বহে গেল বেলা উদাস নিঃশ্বাস আকুলি উঠিবে আশা নিরাশায় পরাণ চুটিবে মরমের আলো কপুলে ফুটিবে শরণ অরুণ রাগে সখী বহে গেল বেলা শুধু হাসি খেলা একই আর ভালো লাগে সখী বহে গেল বেলা জীবনের দিন কনিয়ে যাচ্ছে সখী একই আর ভালো লাগে কবে হবে থাকিতে জীবন আঁকিতে আঁকিতে মুদির মিলন এই জীবনে মানুষকে ভালোবাসতে পারলাম না প্রেম দিতে পারলাম না যদি এটা একটা প্রেমের গান প্রেম মানে সব জায়গায় প্রেম বুঝায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আগে করেছিলাম সকল কাজে জ্ঞানে জ্ঞানে তুমি আমার হৃদয়ে রহো সব সময় যেন আমি তোমাকে নিয়েই চলতে পারি কি কথা এক একটা গান দেখবেন আমি এক এক লাইন 2বার 3বার করে গাই আমি আমার মতো আমি কিন্তু মানি না ওই যে নজরুল ইসলামের আমি বিম্বাসমান মানি না কোনো আইন রবীন্দ্রনাথের নোটগুলোকে আমি অনেক সময় ব্রেক করে আমি এক একটা লাইন এক একটা মানে প্যারাগ্রাফ আমি 2বারও গাই কারণ আমার ইচ্ছে করে আমি কি করবো আমি তো আর কোনো ইয়ে করছি না কয়েকদিন পর পর এই গানগুলো নামাই গাইলে ভাল লাগে না এই গানটা অনেকদিন প্র্যাকটিস করি না দেখি তো আমারি মন মানে না দিন আমারি মন মানে না অনেকদিন গাই না গানটা দিন আমারি মন মানে না আমি কি কথা সরিয়া এতনু বহিয়া পুলক রাখিতে নারী অগ কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বাহারি অগ সজনী আমার মন মানে না দিন আমার মন মানে না সে সুদা বচন সে সুগ পরশ অঙ্গে বাজিছে বাঁশি গো সে সুদা বচন সে সুগ পরশ অঙ্গে বাজিছে বাঁশি তাই শুনিয়া শুনিয়া আপনার মন হৃদয় হয় উদার
চলে আসে আকাশে কি মুখ জাগে ওগো বন মরে মরে নদী নীর ঝরে কি মধুর সুর লাগে ওগো বাতাসে কি কথা ভেসে চলে আসে আকাশে কি মুখ জাগে ওগো বন মরে মরে নদী নীর ঝরে কি মধুর সুর লাগে ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে আমি একথায় ব্যথা সুখ বেকুলতা কাহারো চরণ তলে দিবনি ঝরি আমার মন মানে না দিন রজনী আমার মন মানে না ওগো বাতাসে কি কথা এসে চলে আসে আকাশে কি মুখ জাগে ওগো বন মরি মরি নদী নীর ঝরে কি মধুর সুর লাগে ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায়ে ধরিছে গলে আমি একথায় ব্যথা সুখ বেকুলতা কাহারো চরণ তলে দিবনি ঝরি আমার মন মানে না দিন রজনী আমার মন মানে না আমি কি কথা সরিয়া এখন তনু ভরিয়া পুলক রাখিতে নারী ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন পারি ওগো সজনী আমার মন মানে না দিন রজনী আমার মন মানে না। এই গানটা আমি দীর্ঘদিন গাই না। রবীন্দ্রনাথে ছিলাম, একটা নজরুলের গান গিয়ে আমি রেখে দিচ্ছি, 2টা লাইন গিয়ে রেখে দিচ্ছি এখনই। এইটা অনেকদিন গাই না। আমার কোন কুলে আজ গিল তোরি একুনি সোনার গায় আমার কোন কুলে আজ বিল তোরি একুনি সোনার গায় আমার ভাটির তরি আবার কেন ভাটির তরি আবার কেন উজান যেতে চায় আমার কোন করে আজ বিলো তরি একুনি সোনার গায়ে দুঃখের কান্ডারি করি আমি বাসিয়েছিলাম ভাঙা তরি দুঃখের কান্ডারি করি আমি বাসিয়েছিলাম ভাঙা তরি তুমি ডাক দিলে কে স্বপন করি তুমি ডাক দিলে কে স্বপন করি নয়ন ইশারায় নয়ন ইশারায় আমি কোন কুলে
বিলো তোরে কোন সোনার গায়ে। নিভিয়ে দিয়ে ঝড়ের বাতি দেখেছিলে ঝড়ের রাতি, নিভিয়ে দিয়ে ঘরের বাতি দেখেছিলে ঝড়ের রাতি। তুমি কে এলে মোর সুরের সাথী, তুমি কে এলে মোর সোনার সাথী। গানের কিনারায়, গানের কিনারায় আমার কোন কুলে আজ বিলো তোরে কোন সোনার গায়ে। সোনার দেশের সোনার মেয়ে তুমি হবে কি মোর তরীর মেয়ে। সোনার দেশের সোনার মেয়ে তুমি হবে কি মোর তরীর মেয়ে। এবার ভাঙা, এবার ভাঙা তরি চলো বে, এবার ভাঙা তরি চলো বে। রাঙা অলকায়, রাঙা অলকায় আমার কোন কুলে আজ বিলো তোরে কোন সোনার গায়। আমার কোন কুলে আজ নিভিয়ে দিয়ে ঘরের বাতি দেখেছিলে ঝড়ের রাতি। তুমি কে এলে মোর সোনার সাথী, তুমি কে এলে মোর সুরের সাথী। গানের কিনারায় আমার কোন কুলে আজ বিলো তোরে কোন সোনার গায়ে। সোনার দেশের সোনার মেয়ে তুমি হবে কি মোর তরীর মেয়ে। এবার ভাঙা তরি চলো বে, রাঙা রাঙা অলকায়, রাঙা অলকায় আমার কোন কুলে আজ বিলো তোরে কোন সোনার গায়ে। আমার ভাঙা তরি, আমার ভাটির তরি আবার কেন জান যেতে চায়। আমার ভাটির তরি আবার কেন জান যেতে চায়। আমার কোন কুলে আজ বিলো তোরে কোন সোনার গায়ে। আমি আসলে গানগুলো আমার জন্য করি। ব্রিং দেম অন ক্যামেরা, ব্রিং দেম অন ক্যামেরা। কেউ কি ক্যামেরায় আসতে পারছেন না? আমি তো বুঝতে পারছি না, আমি তো বুঝতে পারছি না। কিন্তু আমি তো আমি 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 প্রত্যেকে চেষ্টা করছি, কিন্তু একটা টেকনিক্যাল ইস্যু, এরর আসতেছে। এই যে অ্যাড প্রভাকর দাসকে আমি করছি, এই যে কুড নট এড দ্য গেস্ট, আমি পারছি না। দিস পারসন ওয়াজ আনএবল টু জয়েন বিকজ অফ টেকনিক্যাল এরর্স। আচ্ছা, আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, আমি এটা দেখবো। আমি একজন আমি তো এত আইটির উস্তাদ না, আমি এটা দেখবো। প্রভাকর সম্ভবত কানাডা থেকে দেখছেন। আমি এটা আমি আমি আপনাকে কথা দিলাম, সম্ভবত প্রশান্ত দাদা দাদা দাদার ইয়ে বাসুবীর হাজবেন্ড মনে হয়।
আমরা একই পাড়ায় ছিলাম, সেটা প্রভাকর নাকি বাসবী দেখছে, দিলরুবা সুলতানা আলী লন্ডন থেকে দেখছে, দিলরুবা সুলতানা মেঘলা দেখছে আমেরিকা থেকে। এখন তো বাংলাদেশ ভারতে রাত পাবো না। আসলে আমি গানগুলা করি আমার নিজের জন্য, নিজকে সমর্পণের জন্য, মহাশক্তির কাছে, নিজকে সার্ভাইভ করার জন্য গানগুলা করি। তো আজকে ওই বরফটার দিকে মনটা খুব খারাপ ছিল, বলছিলাম ওখানে একটা পোস্ট দিয়েছিলাম যে মেসকে গান করব। তো গান করব, নিজে বসছি, এই যে আমি এখন ওই যে আমার ভিজা চুল সব জ্যাকেট ট্যাকেট নিয়ে নিজে বসছি স্নানটা সেরে। তো বলি না একটু লাইভটাই করে করি আমি, এটা আমার প্র্যাকটিস, এটা আমি। আর এখানে প্র্যাকটিস করে কি লাভ? আর আমি মনে করি আমার গলাটা ভালো হবে, ভালো গান করবো। এখানে গলা কোনোদিনই ভালো হবে না, কারণ এখানে যে ওয়েদারে আমার গলাটাকে শুধু এইভাবে এভাবে ঘুরায়। আমি চাইলেও একদম মানে নিট অ্যান্ড ক্লিন উদাত্ত আহ্বানে আমি গান করতে পারি না। আমার গলাটা আগে যারা শুনতো ছোট্টবেলায় সবাই বলতো তোমার গলা রেঞ্জ অনেক ভালো, উদাত্ত আহ্বানে তোমার গলা খুব ভালো লাগবে, কিন্তু আমি তো পারি না, আমার গলা ফেটে যায় এই ওয়েদারে। আচ্ছা যাই হোক, আমি রেখে দিচ্ছি লাইফটা, আর বেশি বাড়াবো না। যে যে এই যে পিস ডগটা, যে ডগ, যে কুকুর, তাকে নিয়ে দুইটা কথা বলি। অলকা যে যে সেন্ট, যে মঙ্ক, তাদের সাথে যে 19 জন মঙ্কের সাথে যে ডগটা, আমি অনেকগুলা কমেন্টস করেছি। তো এত ডগ সেন্ট মার্টিনো মারা হয়েছে ভাই, আমি আপনাকে কি বলবো। একদিনের বেবিকে নেটে দেখে আমার ছোট মেয়ে 20 দিন অফিস অ্যাবসেন্ট করছে, করে একদিনের বেবিকে 2 দিনের বেবিকে রেস্কিউ করার কেউ নেই। তার মাটা অ্যাক্সিডেন্টের পরে, বাচ্চা দেওয়ার পরে, জন্ম দেওয়ার পরে মারা গেছে। সেই ডগটা আজকে আমার বাসায়, আমার ঘরে 6 বছর। তারপরে আমার মেজো মেয়ে নেটে দেখে একটা পথের ডগকে রেস্কিউ করার কেউ নেই, ওটারও মার কি সমস্যা বা অনেকেই নিয়ে গেছে। সেই ডগটাও আমরা আরেকজনের বাসায় দিয়েছি। আমার মেয়ে দেশে যতদিন ছিল লুক আফটার করেছে। এখন একজন আর্মি অফিসারের বাসায় আছে, সে, ওর নাম হইল লিও। আর আমার ছোট মেয়ে যেটা আনছিল ওর নাম হইল বনি, অলি। আর আবার আমার ছোট মেয়ে আসার সময় দেখে যে গাছের মধ্যে একটা 7-8 দিনের বাচ্চাকে কে বেঁধে রেখে চলে গেছে। তো আমার মেয়েটা রিক্সা থেকে নামলো, নেমে ওইটাকে আদর করলো, দেখলো যে এটা যদি এইভাবে থাকে তাহলে তো ওইটাও মরে যাবে। ওটাকেও নিয়ে আসছে, ওটা আজকে 4 বছর, ওটার নাম বনি। তাছাড়া আমার বড় মেয়ের 2টা আছে, ওই 2টা আবার একটার জন্ম ছিল কানাডায়। তো একজন প্রেমিক তার প্রেমিকার জন্য, ডার্লিং এর জন্য নিয়ে গেছিল। ডার্লিংটা ওই ডগ পালবে কি, এনার্জি আছে নাকি আজকালকার মানুষের, বাচ্চাদের। তো সে ওইটাকে টর্চার করতো, তখন আমার মেয়ে ওইটাকে কিনে নিছিল। আর আরেকটা বেবি আসছিল আমার, কিউই, দেখবা কিউই, KIWI, কিউই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, টেডি বিয়ার বলে সবাই। ওইটা আসছিল 15 দিনের বাচ্চা। অলরেডি আমি 5টা ডগ আমার ঘরে আছে, 5টা। আর পথের বাচ্চাদেরকে তো যতদিন দেশে ছিলাম, যতগুলো আমি বের হইতে পারতাম না, গলা পর্যন্ত লাফ দিত। আমি কয়েল কিনে দিতাম, বিস্কুট কিনে দিতাম, প্যাকেট। তো কি করব, আমি তো আমার জায়গা লিভ করতে হচ্ছে। তো যাই হোক, এখন ওরা আছে, আমার 5টা ডগ ভালো আছে। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে আমি একটা জায়গায় কমেন্টস লিখেছিলাম যে একজনের, যে উনি খুব ফুটানি মারতেছে। আমি বলছিলাম ভাই আপনি কি, আমি লিখছিলাম যে ভাই ডগ তো আমাদের মহাকাল ভৈরবের বাহন। আমাদের কিন্তু ধর্মে আছে ডগ কিন্তু কালভৈরবের বাহন। আমাদের আমাদের দেখেন হিন্দু মাইথোলজিতে কিন্তু ডগ আছে, পেঁচা আছে লক্ষ্মীর বাহন, ময়ূর আছে কার্তিকের বাহন, সিংহ মা দুর্গার, প্রত্যেকটা দেব দেবীর একটা একটা মানে, যে টোটাল ইউনিভার্সের যে অ্যানিমেল গুলাকে হিন্দু রিলিজিয়ান মাইথোলজি কিভাবে প্যাট্রোনাইজ করেছে, কিভাবে রেসপেক্ট করেছে, সেই জিনিসটা আমি বারবার বলি। আসলে হিন্দুদের 33 কোটি দেবতা কি, আমরা তো 33 কোটি না, যদি 70 কোটি হইতো আমরা কিন্তু পূজা করি আর না করি, মাথা নত করি হিন্দু রিলিজিয়নে। আমরা কিন্তু সম্মান করি। তো কুকুর কিন্তু মা কাল ভৈরবের বাহন, এটা কিন্তু এখন না, আমি 20 বছর আগ থেকে জানি। তো এখানে একটা কমেন্টস আমি লিখেছিলাম যে কুকুর তো মহাকাল ভৈরবের বাহন। তো উনি সম্ভবত বৌদ্ধ ধর্মের, যাই হোক আমি নাম আর নিচ্ছি না। উনি খুব ইয়ে করছেন, ধর্ম কেন, ধর্ম আসছে কেন, ধর্ম না, আমি সেটা ধর্ম থেকে বলি নেই ভাই। ধর্ম থেকে বলছি যে, আমি বলছি যে কুকুর কিন্তু আরেকটা পরিচয় আছে, ও কিন্তু মহাকাল ভৈরবের, আমাদের কাল ভৈরব মানে কাল ভৈরবকে শিবের আরেক রূপ কাল ভৈরবের বাহন। এখন ভাই আপনি তো 19 সেন্টকে যে অলকাকে যে সম্মানটা দিয়েছেন, তারা একটা মাস ইন্ডিয়াতে ভারতবর্ষে স্টে করেছেন আমি যতটুকু জেনেছি। তারপর তারা লিগেল সব ডকুমেন্টস নিয়েছেন, তারপর তাদের সাথে এনেছেন, তারা যে সম্মান দিয়েছেন। আপনি ভাই আমার সাথে যুদ্ধ করে লাভ কি? আপনি কি একটা কুকুরকে কোনোদিন একটা বিস্কিট দিয়েছেন? আপনি যখন বলতেছেন, আমি তো ধর্ম নিয়ে কথা বলি না, আমি একটা মানুষ, আমি হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান কোনোদিনই মুখে আনি না। আমি জাস্ট বলেছি যে হিন্দু রিলিজনে কুকুর কিন্তু আরেকটা পরিচয় আছে, কালভৈরবের বাহন।
তো আপনাদের সাথে আপনারা, আমি যেটা সত্যি কথা, আপনাদের সাথে অজ্ঞ মূর্খ, আপনারা এতটুকু নোংরায়, আপনারা এতটুকু চৌকে আপনাদের পর্দা নাই, আপনারা সোশ্যাল মিডিয়া একটা বিনা পয়সায় পাইছেন, ওখানে শুধু লড়াই করতে আসেন। আপনাদের মতো নোংরা মেন্টালিটির মানুষ নেই। আপনি 19 জন মংকে নিয়ে কি অহংকার করবেন? সারা বিশ্ব তাদেরকে নিয়ে অহংকার করছে, তাদের মানবতার কাছে। তারা তারা চেয়েছেন ডগটাকে ভারতবর্ষে রেখে আসতে, কিন্তু তারা পারেন নাই। তারা মানবিক কারণে তাকে সাথে নিয়ে আসছেন, তাদের মায়া থেকে। আমার বিনম্র শ্রদ্ধা তাদের প্রতি, সারা বিশ্ব তাদেরকে শ্রদ্ধা করছে। আর আপনি আসছেন আমার সাথে লড়াই করতে। তার আগে আমি 5টা ডগকে আমি ঘরে, এখন পর্যন্ত আমার ঘরে 5টা কুকুর আছে। আমি কান্না করি সেন্ট মার্টিনে যখন কুকুর নিধন হয়, প্রত্যেকটা কুকুর যখন ওয়ান্ডেড আমি কান্না করি। আমি যখন বাজার করতে যাই রাস্তায় যত বাচ্চা দেখি আমি কান্না করি। আমার মনে হয় আমার বাচ্চা আর একটা কুকুরের মাতৃত্বের সমান। আমার পিন পোস্ট ছিল যখন একটা মহিলা 5টা কুকুরের বাচ্চাকে পানিতে ডুবিয়ে মেরেছিল। সুতরাং মানবতা বিবেক আমাদেরকে দেখাইয়েন না। আমার ত্যাগের পরিবার। তো আমরা সারা জীবন ত্যাগী, আমরা বুগি না, আমরা লুবি না, আমরা গ্রিডি না। পয়সাওয়ালা, শিক্ষিত, উচ্চ শিক্ষিত MA পাস মহিলা আমাকে প্রশ্ন করে, আচ্ছা আপনি যে কুকুর রাখেন, কুকুরের পায়খানা প্রস্রাব কিভাবে পরিষ্কার করেন? আর ওর মাথার মধ্যে এত বড় নির্লজ্জ বুকবাদী কীট ওর মাথার মধ্যে নাই যে একটা পেট যখন আপনি ঘরে আনবেন, আপনি মুরগি খাবেন, মাংস খাবেন, মাছ খাবেন, ভাত খাবেন, ডাল খাবেন, তাই তাকে খাওয়াতে দিবেন। সে আপনার সন্তানের অকৃত্রিম লাভ, যাকে বলে স্পিরিচুয়াল লাভ, যেটা সেটা আপনি পাবেন ফ্রম এ ডগ, একটা কুকুর থেকে পাবেন। তো আমার ঘরে কুকুর পালার হিস্ট্রি আজকে থেকে না, গত আমাদের, আমি একটা কলাম লিখেছিলাম যে আমি 20 বছর আগে বাড়িতে গিয়েছিলাম, তখন আমি দেখলাম যে একটা কুকুর বারান্দায় শুয়ে আছে। আমাদের বাড়িতে তখন আর কেউ থাকতো না, আমার কাকিমা ছিলেন, মা গেছেন আমেরিকা থেকে, তখন আমি গিয়ে 1 সপ্তাহ থেকে আসছিলাম। তখন দেখলাম যে কুকুরটাকে কেউ ভাত দেয় না, চিৎকার দিচ্ছে। তো না ওইরকম কিছু রাতে দেখছিলাম। তো আমি লিখেছি এটা নিয়ে, যে আমি লিখেছিলাম যে এই কুকুরটা এখানে শুয়ে আছে, ওকে খাওয়া দাওয়া কেউ দেয় না, ঘাউ ঘাউ করতেছে। আমার কাকিমা বলতেছে আমি প্রতিদিন ওকে ভাত দিই, ও রাতে গিয়ে ঘুমায় ওখানে, ওই সুপারি গাছের খোল আছে ওখানে গিয়ে শোয়। তো আমি লিখেছিলাম যে বাড়িতে মানুষ 25 জনের, যে ফ্যামিলিতে, আমার ঘরে যে ফ্যামিলিতে প্রতিদিন 30 জনের ভাত রান্না করা হইতো, আমাদের ঘরে মানুষ 10 জন কি 11 জন, কিন্তু ভাত রান্না হইতো 15-20 জনের। সেই বাড়িতে আজকে একটা কুকুরের ভাত জুটে না, কারণ আমরা কেউ থাকি না বাড়িতে। আমার বাবা মারা গেছেন, আমার মা, আমরা কেউ থাকি না। আমার কাকিমা গেলে ভাত দেন যতদিন থাকেন। তো লিখেছিলাম যে আজকে 2টা কুকুরের বাড়ি। মানুষ এত নৃশংস, এত নিষ্ঠুর, এত হায়না হয়ে গেছে যে প্রাণীগুলাকে, আমি একটা মা, তো আমি একটা প্রাণীকে কিভাবে টর্চার করবো, একটা প্রাণীকে কিভাবে মারবো? ওদেরকে ছুবেন না, ওদেরকে ধরবেন না, ওরা নাপাক, ওরা অপবিত্র। এই ধর্ম নিয়ে, সহিংসতা নিয়ে হায়নারা সারা পৃথিবীতে জ্বালায় খাচ্ছে। এই ধর্ম নিয়ে এই এক্সট্রিমিস্ট, এই উগ্রবাদী একটা গোষ্ঠী সারা পৃথিবীকে জ্বালায় খাচ্ছে। মানবতা, মনুষ্যত্বের বিবেকে নেই। এদের শুধু খাই বাবা, নিবে বাবা, এদের সন্তানের জন্য 10-20-30টা বাড়ি রেখে যাবে। তুই কি জানো তোর অ্যাবসেন্সে তোর সন্তান কি করবে, কি খাবে? মানুষকে ভালোবাসতে শিখ, টোটাল ইউনিভার্সের কাছে নিজকে সমর্পণ কর, অন্তরকে শুদ্ধ কর, আত্মাকে শুদ্ধ কর। আমি এই কথাগুলো বললে কারো ভালো লাগে না, মানুষের গার মধ্যে চুলকানি শুরু হয়। তো ভাই, আমি যদি বলি যে কুকুরটা শিবের বাহন, তো আপনার সমস্যা কি? আপনি কেন আমাকে অ্যাটাক করবেন? আমি তো কোনো কিছু বলিনি। এর আগে তো 50টা কমেন্টস আমি দিয়েছি। আমি বলেছি শুধু আরেকটা পরিচয় আছে কুকুরের, কুকুর কিন্তু আমাদের হিন্দু মাইথোলজিতে মহাকালের বাহন। যে আমাদের হিন্দু ধর্মে, আমি কিন্তু দেখেন আমাদের রিলিজিয়নটা দেখেন, আমি রিলিজিয়ন নিয়ে কথা বলতে চাই না, কিন্তু দেখেন আপনি বসন্ত রোগ আপনি ভয় পান না? আমি একদিন লাইভে বলেছি বসন্ত রোগ শীতলা দেবীর পূজা হয়। আপনি সাপ ভয় পান না? মনসা দেবীর পূজা হয়। প্রত্যেকটা দেব দেবী, প্রত্যেকটা রোগের জন্য প্রত্যেকটা দেব দেবীর পূজা হয়। প্রত্যেকটা প্রাণীকে প্যাট্রোনাইজ করার জন্য, ইউনিভার্সকে ধরে রাখার জন্য, টোটাল ইউনিভার্সটাকে ভালো রাখার জন্য এটা একমাত্র হিন্দু রিলিজিয়ন দিতে পারে, একমাত্র হিন্দু রিলিজিয়নের সভ্যতা দিতে পারে। মানেন আর না মানেন, আপনি মানেন সক্রেটিস ওই 399 খ্রিস্টপূর্ব 399 সালে সক্রেটিসকে যখন মারা হয়েছিল হেমলাক বিষপানে, তখন সক্রেটিস বলেছিলেন যে তো আমাকে তোমরা মেরে লাভ কি? আমার মৃত্যু আমার শান্তি। আমি মরার পর আমি নিশ্চিন্তে ঘুমাবো। আমার মৃত্যু আমার শান্তি। পৃথিবীতে থেকে আমার যে সুখ, আমার মরে যাওয়ার পর আমার একই সুখ। আমাকে আমার জ্ঞান থেকে আমার বিচ্যুত করতে পারবে না। সুতরাং আমি যা চিন্তা করি, যা বলি, তা বলবোই। আমাকে আমার জায়গা থেকে কেউ সরাতে পারবে না। এই টোটাল আসেন, ফিরে আসেন, এখনো ফিরে আসেন, মানবতায় মনুষ্যত্বে ফিরে আসেন। খালি খাই বাবার, খালি নেওয়া বাবার, লুব আর বুক, আর মানুষকে টর্চার করা, মানুষের ঘর বাড়ি চালিয়ে দেওয়া, মানুষকে দরজা বন্ধ করে মানুষকে মেরে ফেলা, হিন্দু বিতরণ করে কি করবেনটা কি? কিচ্ছু করতে পারবেন না। আপনারা নিজে শেষ হয়ে যাচ্ছেন। তো এই যে দেখেন, কোথাও যদি একটা কমেন্টস করি, আমি একটা উচ্চশিক্ষিত মানুষ, আমি একজন হিউম্যান বিইং, আমি একজন টোটালি, আমার মধ্যে অনেক পেট্রিয়টিজম আছে, অনেক হিউম্যানিটি আছে। আমি যদি একটা কোথায় আমার কমেন্টস থেকে নিবে তা না, পাল্টা আমাকে আক্রমণ করতে আসে। এই হইল ঘটনা।
তো আমরা ছোটবেলায় পড়েছিলাম যে একটা জিনিস পড়েছিলাম, ওই যে সক্রেটিস বলেছিলেন যে নো ইভিল ক্যান হ্যাপেন টু এ গুড ম্যান আইদার ইন লাইফ অর ইন ডেথ। সক্রেটিসকে যখন মারা হয়েছিল, তাকে মেরে কোনো লাভ নাই। 2500 বছর আগে, 3000 বছর আগ থেকে এখনো সক্রেটিস দাউ দাউ করে চলছেন। বঙ্গবন্ধুর মূর্তিতে মুতিয়ে কোনো লাভ নাই রে, এক্সট্রিমিস্ট জঙ্গি লঙ্গি পার্টি টুপি পার্টি। বঙ্গবন্ধু দাউ দাউ করে চলবেন। নোবেল লরিয়েট বসে আছে গদিতে, সে কি যা পড়ে নাই সক্রেটিস? সে নোবেল পাইলো কিভাবে আমি এখন চিন্তা করি। সে কি সক্রেটিস পড়ে নাই? সে কি সক্রেটিসের আদর্শ জানে না? সে কি জানে না সে কি এইভাবে মারতে পারবে কারো কারো ইমেজ, কারো মরালিটি, কারো স্পিরিচুয়াল, তার যে একটা আমব্রেলা, সে বিশ্বের মধ্যে যে আমব্রেলা হয়ে দাঁড়িয়েছে। কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ট্রোকে কেউ কত লড়াই করেছে জীবনে, তার নাম কি পৃথিবীর ইতিহাস থেকে কেউ মুছে ফেলতে পারবে? গেটিসবার্গ অ্যাড্রেসকে কি কেউ মুছে ফেলতে পারবে? বঙ্গবন্ধুর ভাষণকে কি কেউ মুছে ফেলতে পারবে? পারবে না, পারবে না, পারবে না, কোনোদিন না, নেভার নেভার। আব্রাহিম লিঙ্কনকে মারে ফেললো, কিন্তু আব্রাহিম লিঙ্কনের যে কীর্তি, তাকে মুছে ফেলতে পারবে? কেউ পারবে? পৃথিবীতে কেউ কোনোদিন পারবে? কেউ নেভার, কেউ কোনোদিন পারবে না। সুতরাং মূর্খ, এক্সট্রিমিস্ট, বুর্বক, তোরা তোদের পথ বন্ধ করছিস। তোরা আমার দেশের আপামর জনসাধারণ, জাত ধর্ম নির্বিশেষে সব সন্তানের প্রজন্মকে তোরা তোরা ডেস্ট্রয় করছিস। এই বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী পুরো এখানে এসে এগুলো করতেছে, হাঁটতে বসতে এখানে এসে এগুলো করতেছে। টর্চার ওরা কতভাবে আপনার দিকে অ্যাপ্রোচ করবে, আমি কিন্তু কিছু বলবো না। আপনাকে কতভাবে, তোমাকে খুব ভালো লাগে, তুমি মুসলিম হয়ে যাও, তুমি কিতা দিয়ে ভাত খাও, গরুর মাংস দিয়ে ভাত খাও নি, ওরা করতে আসে, কন্টিনিউয়াস ওরা করতে আসে। ওরা কিন্তু স্লোলি অ্যাপ্রোচ করে, কিতা গরুর মাংস নিয়ে যাও, গিয়ে আমি আনছি, তাইনি খাইতাইনি, মানে তোমাকে অকারণে বুলিং করছে। তো এদের কাজই এগুলা। এরা যতক্ষণ নিজের আত্মাকে পিউরিফাই না করবে, মহাশক্তির কাছে সমর্পিত না হবে, যতক্ষণ রবীন্দ্রনাথকে ভালো না বাসবে, যতক্ষণ নজরুলকে ভালো না বাসবে, যতক্ষণ জসিমউদ্দিনকে ভালো না বাসবে, যতক্ষণ ইংলিশ কবিদের কথা বাদ দেন, বাংলাদেশের চোখের সামনে ফখরুল আহমেদকে ভালো না বাসবে, মধুসূদনকে ভালো না বাসবে, এই হায়ানাই জানোয়ারগুলো এই পৃথিবীটাকে জ্বালাতেই থাকবে। তো ছোট্টবেলায় যে কথাটা আমি বলছিলাম, যে ছোট্টবেলায় যে একটা এই যে ছোট্টবেলায় আমরা কিন্তু পড়তে পড়তে মুখস্থ করতে করতে বড় হয়েছি, কিন্তু আমার এখন এগুলো মাথায় থাকে না। সক্রেটিস বলেছিলেন, দ্য আওয়ার অফ ডিপার্চার হ্যাজ অ্যারাইভড অ্যান্ড উই গো আওয়ার ওয়েজ, ইফ আই ডাই অ্যান্ড ইউ টু লিভ। সক্রেটিস বলেছিলেন, আমি মরে যাচ্ছি, তুমি বেঁচে থাকো, আমার সময় শেষ হয়ে আসছে, আমাকে এখন যেতে দাও, মৃত্যুর আগে সক্রেটিস বলেছিলেন। এবং আপনাদের মুখস্থ, ছোট্টবেলায় মুখস্থ, এটা এখন পর্যন্ত মনে আছে। ডেমোক্রেসি ইজ বাই দ্য পিপল, এগুলো তো আমরা ছোটবেলায়, আমার তো পলিটিক্যাল সায়েন্স ছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত, ইকোনমিক্সও ছিল, ইন্টারমিডিয়েট পাস করেছি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স সহ। তো দ্য আওয়ার অফ ডিপার্চার হ্যাজ অ্যারাইভড অ্যান্ড উই টু গো অ্যান্ড আওয়ার ওয়েজ, আই টু ডাই অ্যান্ড ইউ টু লিভ, হুইচ বেটার, কোনটা ভালো? গড অনলি নোজ, কোনটা ভালো সেটা ঈশ্বর জানেন। তোমরাও তোমাদের কীর্তি করে যাও, তোমরাও জঙ্গিপনা করো, মানুষকে নির্যাতন করো, মানুষকে দেশ ছাড়া করো, হিন্দু নিশ্চিহ্ন করে ফেলবে। আর আমার মনে হয় না হিন্দু নিশ্চিহ্ন করে ফেলবে, দেশ ছাড়া করে ফেলো। মুসলমান সন্তানগুলাকে দেশ ছাড়া করছো তোমরা, তারা হতাশাগ্রস্ত, রিক্সাওয়ালা হতাশাগ্রস্ত, তোমরা করো। কিন্তু কি ভালো না কোনটা ভালো না কোনটা মন্দ, তোমাদের ডেস্টিনি তে আছে, এবং তোমরা যারা এটা করছো তা তোমাদের জেনারেশন ব্যাপী তার মাসুল দিয়ে যাবে। তো গান করতে বসে অনেকগুলা কথা বলে ফেললাম। আর এই যে কেউ কি বঙ্গবন্ধুর আদর্শকে মারতে পারবে? কেউ কি নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে মারতে পারবে? স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে তো অনেক মানুষ অনেক কথা বলে, তার আদর্শকে কি কেউ মারতে পারবে? মারতে পারবে না, কখনো না, নেভার। আজকে 90% মুসলমানের দেশ বলো, যে প্রীতিলতার রক্তের উপরে দাঁড়িয়ে, সূর্য সেনের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজে হিন্দুদের নাম যারা সেই সময় দান করে গেছে, জায়গা দান করছে, টাকা দিছে, পয়সা দিছে, অর্থায়ন করছে, তাদের সবার নাম নিশ্চিহ্ন করে দিচ্ছে, দিয়ে তারা তাদের নাম বসায় দিচ্ছে। তো ওইটা নিয়ে একদিন আমার সাথে একজনের লেগেছিল। আমি বলেছিলাম যে ভাই, শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে গেছে হিন্দুরা, শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে গেছে, জায়গা দিয়ে গেছে হিন্দুরা, শিক্ষা প্রতিষ্ঠানের টাকা দিয়ে গেছে হিন্দুরা। পূর্ব বাংলার মুসলমান তো মূর্খ ছিল, অশিক্ষিত ছিল, ওইটার জন্যই তো দেশভাগটা হইলো। ধর্মভিত্তিতে অনেকগুলো ইস্যু ছিল, এখানে শুধু মেন ছিল ধর্মের ভিত্তিতে দেশভাগ হবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল ছিল না যে বাংলাদেশের হিন্দুরা দেশ ছেড়ে চলে যেতে হবে। কিন্তু ওখানে পূর্ব বাংলায় স্কুল কলেজ ছিল না, পূর্ব বাংলায় শিক্ষা ছিল না, বারবারই আমি বলি। কিন্তু
তোমরা যে এটা করছো, তো তোমরা তো এমন জঙ্গি গোষ্ঠী, তোমাদের না আছে পড়া, না আছে লেখা, না আছে শিক্ষা, না আছে ইতিহাস, না আছে ঐতিহ্য, না আছে সায়েন্স, না আছে প্রযুক্তি। এখন আমি এগুলো বললে অনেকে বলবে বিকুল, আমার লাইফের মূল্যায়ন করবে না, আমাকে উপদেশ দিবে বিকুল, ঠান্ডা হও, শান্ত। আরে ঠান্ডা শান্ত আরে মিয়া, তুমি কে? হু আর ইউ দা হেল? তুমি তো কোনোদিন একটা কথা মুখ দিয়ে বেরিয়ে করো না। তুমি আমার 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 পারফরমেন্স নিয়ে তুমি কথা বলার কে? তোমার পোষায় না আমার আইডি থেকে চলে যাইও। আমি কন্ট্রোভার্সির কোনো লোককে রাখতে চাই না, কারণ আমি অনেক টেনশন করে এই কথাগুলো বলি, অনেক ঝাপের মধ্যে এই কথাগুলো বলি, অনেক ঝামেলার মধ্যে এই কথাগুলো বলি। তো সুতরাং তোমার ভালো না লাগে তুমি আমার লিভ করো আমার আইডি, তোমার আমাকে উপদেশ দিতে হবে না, আমাকে উপদেশ দেওয়ার কিছু নাই। তুমি আমাকে কি উপদেশ দিবে? তুমি আমাকে আমার আমার এখন আমি এখন এজ 60, আমার তুমি আমাকে কি উপদেশ দিবে? তুমি কে? তুমি যে উপদেশ দিচ্ছ সে এই যে এখন আমার চেয়ে ছোট। তো যাই হোক, একটা কথা আছে না, দ্য আনএক্সামিন্ড লাইফ ইজ নট এ ওয়ার্থ লিভিং। তো পরীক্ষিত জীবন, আমরা জীবনেও পরীক্ষা দিব, মৃত্যুর পরেও আমরা পরীক্ষা দিব। আমাদের জীবনে যদি পরীক্ষা না দেয় সে লাইফের কোনো ভ্যালু নাই। আমরা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাব, যুদ্ধ করব, ফাইট করব, লড়াই করব। কেউ করে ডাইরেক্ট লড়াই, কেউ করে প্রকাশ্য লড়াই, কেউ করে ইন্টেলেকচুয়াল লড়াই, কেউ করে ডেলিভার্ড অফ স্পিচ। আমি আমার স্পিচ ডেলিভার করছি, আমার ইন্টেলেকচুয়াল স্পিচ ডেলিভার্ড লড়াই। আমি মাঠে ময়দানেও কাজ করেছি। আমি এখন যেগুলো বলি আমি কিন্তু আমি ওদেরকে তো বলে লাভ নাই, ওরা তো জানে টাকা পয়সা, লুভ, দখল, বুব। ওরা ফ্লাডের টাকা বন্যার্থদের জন্য চাঁদা উঠে মাইরা খাই ফেলে, ওরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। বৈষম্য বৃদ্ধি কোটায় ওরা এখন ওদের সব আত্মীয় স্বজনকে বাংলাদেশে ঢুকাচ্ছে। তো আমি আমার ডেলিভার করি, আমি এদেরকে বুঝিয়ে লাভ নাই। আমি ডেলিভার করি আমার 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 ট্যালেন্ট লোকদের জন্য, আমি আমার স্পিচগুলো ডেলিভার করি। তো যাই হোক, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই। কথাগুলো বলে ফেললাম কারণ টাইমের একটা ব্যাপার আছে, এই জন্য একটু কুইকলি কথা বললাম। তারও তো এটা মনে করবেন না যে আমি রাগ করে কথা বলছি, তারও তো এটা মনে করবেন না যে আমি আসলে কুইকলি কথা বলে ফেলতেছি। তো যাই হোক, অনেক কথা বললাম। যে দেখেন, no evil can happen to a good man either in life or in after death. The unexamined, দেখেন সক্রেটিসের কথাগুলো, the unexamined life is not a worth living. আর the hour of departure has arrived and we to go to our ways, I to die and you to live, which is better only God knows, ঈশ্বর জানেন। তো সবসময় সক্রেটিসকে আমি নিয়ে চলি। এই যে সক্রেটিসের কথা আজকে কেন আসছে, আমি সবসময় এগুলো আমার হাতের কাছে রাখি। সক্রেটিসের কথা কেন আসছে? ওই যে আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ যে গানটা গিয়েছিলাম, তাহারই মাঝখানে আমি পেয়েছি পেয়েছি মোর স্থান, সেই গানটার মধ্যেই কিন্তু লাস্টের দিকগুলাতে যে অসীম কালের যে হুল্লুলে জোয়ার বাটায় ভুবন দুলে। তো এই জায়গাটাতে আমি আমি যে সমর্পণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি অসীম কালের যেই হুল্লুলে জোয়ার পাটা, এই যে গানগুলো আমি করেছি, আসলে গানগুলো করেছি আমার নিজের জন্য, নিজে ভালো থাকার জন্য, আমার ফ্রেন্ডরা সবাই একটু আমাকে দেখবে আর একটু নিজকে সমর্পণ করার জন্য মহাশক্তির কাছে। আমার স্যার, আমার ইউনিভার্সিটি স্যার, আমার স্যার নাম বলছি না, স্যার বলেন যে কল্যাণী, আমি তো রবীন্দ্রনাথের গান শুনি, নজরুলের গান শুনি, কিন্তু তোমার লাইনগুলো দেখলে মনে হয় যেন আমি নতুন করে মহাশক্তির কাছে সমর্পণ করার শিক্ষা নিয়েছি। আমার স্যার আমাকে বলে, নোট দিয়েছে, এত বড় নোট, আমি নোটটা আমার কয়েকটা পোস্টে আমি পোস্ট করেছি স্যারের নামটাম কেটে। স্যার এখন দেশের বাইরে আছে। তো স্যার আমাকে, আমার ইউনিভার্সিটির, আমার অনার্স মাস্টার্সের টিচার, আমার চিটা ইউনিভার্সিটির টিচার, এরা যে কত মহামানব, এরা যে আসলে কি, এরা খুব ইন্ট্রোভার্ট থাকে। স্যার কত ইউনিভার্সিটির কত জিনিস ট্রান্সলেট করে করে দেন, বাংলা একাডেমির জিনিস ট্রান্সলেট করে দেন। তো স্যার আমাকে বলেন, কল্যাণী, আমি তো রবীন্দ্রনাথের গান শুনি, নজরুলের গান শুনি, তোমার কথাগুলো শুনলে মনে হয় যে না আমি নিজকে সমর্পণ নতুন করে শিখছি, মহাশক্তির কাছে সমর্পণ। তো স্যার যাচ্ছে দেশের বাইরে, স্যার খুব ভয় পাচ্ছে, অনেকদিন দেশ থেকে বাইরে হয় না, বাংলাদেশ থেকে। আমি স্যারকে বলতেছি, স্যার আপনি যখন ফ্লাইট জার্নি করবেন দেখবেন কত কিছু মনে আসবে, আপনি দাম দাম করে সব কিছু প্যাকেট করবেন, মেডিসিন এগুলো, ফার্স্ট এড গুলো নেবেন, এইরকম কাপড়গুলো নিয়ে যাবেন, কারণ আমি ট্রাভেল করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। আপনি টুপি নেবেন, জ্যাকেট নেবেন, তারপরে 10 দিনের একটা ট্যুরিজ আসছে স্যার, আপনি নেবেন, স্যার, স্যারের ওয়াইফ। আর মনে রাখবেন যে অনেক কিছু আসবে, আর শুধু বলবেন যে আমি অলমাইটির কাছে সমর্পিত, করে দাম করে প্লেনে উঠে যাবেন, কিচ্ছু হবে না, আপনি নিরিবিলি একটা ট্যুর দিয়ে চলে আসবেন। তো যতক্ষণ মানুষ নিজকে এইভাবে মুক্ত না করতে পারবে নিজের জড়তা থেকে, নিজের ইয়ের থেকে, আমাকে অনেকে বলবে, অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক ধরনের কথা বলে, বাপ রে বাপ, আমাকে কত উপদেশ দিতে আসে, যেন উপদেশ, আমারে কি উপদেশ দিবা রে ভাই, তুমি তুমি আমারে কি উপদেশ দিবা? আমার এডুকেশনও তো আছে, আমি তো 7-8 পাস মেয়ে না যে বসে এখানে কথা বলতেছি, আমার এডুকেশন আছে তো, আমি অনার্স মাস্টার্স করা মেয়ে, আমি শিক্ষা গ্রাজুয়েশন, আমি আইনে গ্রাজুয়েশন, আমি ঢাকা চট্টগ্রাম বারের লইয়ার, আমার জীবনের এক্সপিরিয়েন্স আছে, আমি কোনোদিন বসে থাকি নাই, কোনোদিন টাকা পয়সার চিন্তা করিনি, সারা জীবন নিজকে মানবতার কল্যাণে আমি কথা বলেছি, যেখানে গিয়েছি আমি কথা বলেছি, যেখানে গিয়েছি আমি আমার দেশমাতৃকার পায়ে একটা ফুল দিয়েছি, ইন্ডিয়াতে গিয়েছি, যেখানে যাই আমি, তুমি আমাকে কি উপদেশ দিবা? তুমি তো বুকবাদী একটা কিট,
তো আমি যখন কথা বলবো আমার কথাগুলো শুনিও। অনেকে বলবে আস্তে আস্তে কথা বলেন, আরে ভাই আস্তে আস্তে কথা বলবো কি? আমার তো টাইমের একটা ব্যাপার থাকে, আমি আস্তে আস্তে কি কথা বলবো? আমার এই টাইমের মধ্যে এটা করতে হবে। তো এখন দেখেন আমি কত তাড়াহুড়া করে বসেছি, আমি সমস্ত কাজ ফেলে আমি গিয়ে কিন্তু কেচকি মাছ আছে না, ওইটা বাইর করে রাখছি, ওইটা রান্না করব, একটু পরে ডাক্তার খেতে আসবে। তারপরে অনেকগুলা কাজ, সমস্ত কাজ আমার পড়ে আছে। তো এই জন্য কথাগুলো না কুইক বলে ফেলি, কুইক বলে ফেলি, এই জন্য কথাগুলা। আচ্ছা, একটা নজরুলগীতি গিয়ে রেখে দিচ্ছি, লাস্ট আর কোনো কথা বলবো না। আমার ভালো লাগে, আমার ফেসবুকটা আমার বন্ধু, আমার ফেসবুকটা আমার আইডিটা আমার ফ্রেন্ড, আমি নিজের মতো করে চলে, নিজের মতো করে থাকি। আমার আইডিতে আমার অনেক কিছু মানুষ আছে আমার আইডিতে। আর একজন আমার আইডিতে নাম নিচ্ছে না, একজন বলছেন যে ঢাকা মেডিকেলে আমার কেউ পরিচিত আছে কিনা। আমি চেষ্টা করছি, বাট আমাদের তো লং গ্যাপ হয়ে গেছে। আমার আত্মীয় স্বজন যারা ছিল বাংলাদেশি ডক্টর, ওরাও কিন্তু এখন দেশের বাইরে, সবাই দেশের বাইরে, কেউ অস্ট্রেলিয়ায় 2 জন আছে আমার ফ্যামিলির। আমার আত্মীয় স্বজন ইরানে আছে, তারপরে আমার হাজবেন্ড এখন চলে আসছে এখানে আমেরিকায়, বাট তার বন্ধু বান্ধব সবাই আমেরিকায়। ওই যে আমরা মেরিল্যান্ড গেলাম, ওখানে আলবার্টা তার ফ্রেন্ড আছে, আমরা যেতে পারি না, উনি আমাকে ইনভাইট করেছে, আমরা নেক্সট টাইম যাচ্ছি ওনার বাসায়। তো এখন সবাই আমরা দেশও লিভ করেছি, এখন আমি পাচ্ছি না। আমি আমি খুব চেষ্টায় আছি, হয়তো তার কোনো পেশেন্টকে ভর্তি করাবে বা কোনো একটা সমস্যা, আমি খুব চেষ্টায় আছি। আমি একটা গান গিয়ে রেখে দিচ্ছি, আমার এই পছন্দের গানগুলো আমি ঘুরে ফিরিয়ে গিয়ে আমার ভালো লাগে, আমার এত গান গাইতে ইচ্ছা করে না, আমার পছন্দের গান আমি একটা দুইটা গান দেখি। আমি তো আবার সমর্পণ, নিজকে সমর্পণ, দেখেন মহাশক্তির কাছে নিজকে সমর্পণ, এই গানটা করছি, এই গানটা আমি আগেও করেছি। কি কথা লিখে গেছে। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন, আমার হৃদয়ের মানুষটাকে আমি খুঁজি ফিরি সারাক্ষণ। নো দাই সেলফ, সক্রেটিসের নজরুল লিখে গিয়েছেন, আমার আপনার চেয়ে আপন যে জন। আমার আপনার চেয়ে আপন কে? আমার ভিতর হৃদয় মন্দিরে যে ঠাকুর বসে আছে, যে দেবতা বসে আছে। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি আমি শুনি, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমার ইতিহাসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার হৃদয়ে তার চরণের ধ্বনি শুনতে পাই। সে কে? সে আমার ঈশ্বর, সে আমার ভগবান, সে আমার আল্লাহ, সে আমার বুদ্ধ, সে আমার যিশু, সে আমার কৃষ্ণ। আমরা এইসব জায়গা থেকে সরে গিয়ে শুধু লুপ বুক খাই খাই, কোন দিকে কোন ডালে পা দিব, কোন ডালে শান্তি আসবে, কোন ডালে টাকা আসবে, কোন ডালে, এই সক্রেটিস এই কথাটাই বলে গিয়েছেন, এইখানে থাকো কিন্তু এইটাকে তুমি গৌণ করে তুমি মুখ্যতে দাঁড়াও, তোমার আত্মার শুদ্ধি, তোমার আত্মার মুক্তি, তোমার আমাকে তোমরা মেরে ফেলবা, কিন্তু আমি মৃত্যুর পরে মনে করি আমার কিচ্ছু না, মৃত্যুর পরে মনে করছে এটা আমার গভীর একটা ঘুম, আমি রিফ্রেশমেন্ট, আমার আত্মা যেহেতু আমার মৃত্যু নাই, আমার একটা রিফ্রেশমেন্ট। সক্রেটিস এই কথাটাই বলে গিয়েছেন। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন
শীত আকাশে কাঁদে সে চকর আকুল পিয়াসে, তবু সে চকর সুধা চোর আসে, কবু সে চকর সুধা চোর আসে, নিশীতে স্বপন যোজনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারই তিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়। আমার মনের পিয়ালো তোমারে হেরি তারে স্নেহ মেঘশ্যাম, অশনিয়া লোকে হেরি তারে তীর বিজুলি উজ্জ্বল বিরাম। আমার মনের পিয়ালো তোমারে হেরি তারে স্নেহ মেঘশ্যাম, অশনিয়া লোকে হেরি তারে তীর বিজুলি উজ্জ্বল বিরাম। আমার রচিত কাননে বসিয়া পরাণ প্রিয়া মালিকা গাতিয়া, আমার রচিত কাননে বসিয়া পরাণ প্রিয়া মালিকা গাতিয়া, যে মালা সহসা দেখিল জাগিয়া, যে মালা সহসা সে মালা সহসা দেখিল জাগিয়া, আপনার গলে দুলে হায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারই তিয়াসী বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়। অনেক কথা বললাম, রিং দেমন ক্যামেরা এটা সলভ করবো, এটা আমি ভুলে গেছি সলভ করতে। আমি ভার্জিনিয়া থেকে এটা সলভ করে আসতে পারতাম। তো যাই হোক, মানুষের যে কেউ কেউ মাজারে বসে ওই মহাশক্তির কাছে নিজকে সমর্পণ করে, কেউ লালন ফকিরের ওখানে বসে, কেউ মন্দিরে গিয়ে নিজকে সমর্পণ করে, কেউ পেগোডায় গিয়ে, কেউ গির্জায় গিয়ে। আমি আমার সমর্পণের জায়গাটা একটু অন্যরকম। আমি মহাশক্তির সাথে সব সময়ই চলি, সব সময় আমি উপলব্ধি করি, আমি আত্মস্থ করি, তারা আমাকে সেভ করে, আমি ফল পাই। আমার সমর্পণের দ্বারা হইল কাগজে কলমে বলায় জ্ঞানে চর্চায়, গবেষণামূলক বই আমার 2-3 আছে, বাট আমি এত বিদ্যুৎ লিখি, আমি বলছি আমি এত লিখতে পারবো না, বাট আমার বলায়, আমার শিখায়, আমার জায়গায়, আমার ধ্যানে আমি মহাশক্তির কাছে সমর্পণ করি। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই আমি কিন্তু বিশ্ব ইউনিভার্সের, টোটাল ইউনিভার্সের মানবতার কথা বলি, মনুষ্যত্বের কথা বলি। আমি কিন্তু মিসগাইড হই না যে তা না, আমি বিভ্রান্ত হই। আমাকে অনেকগুলা আমার মানুষকে নিয়ে চলতে হতো। আমাদের পাশে মানুষরূপী অনেক হায়না আছে, অনেক জানোয়ার আছে, অনেক ভালো মানুষ আছে। তো কিছু মানুষরূপী লুপি হায়না গ্রিডি জানোয়ারগুলো আমাকেও মিসগাইড করে। আমিও ভুল পথে পরিচালিত হই, কিন্তু আমি চেষ্টা করি যে আমার ভুল, মানুষ মাত্রই তো ভুল করে, আমি ভুল থেকে আমি সোজা পথে চলে আসবো। আমি আমার ভুলে থাকবো না। আমি ভুল করতে পারি, আমি ভুল করছি, আমি ভুল করবো। হ্যাঁ, শিল
সাবিনা ইয়াসমিন লুনা, বন্ধু তুই কেমন আছিস, তোর তো কোনো খবরই নেই। কয়েকদিন মনে হয়েছিল সাবিনা লিনা, তোকে কয়েকদিন মনে হয়েছিল আমি কল দেবো। আর শিউলি বলেছিল বোস্টন আসবে, তো ভাবছিলাম যে শিলু আমাকে বলছিল যে সে আসলে আমাকে জানাবে, আমি বোস্টন যাতে চলে যাই। তো বোস্টন গেলে ভাবছিলাম যে তিনও বন্ধু একটু দেখা হবে। তো শিউলি এখন একটু ব্যস্ত আছে, আমি শিউলিকে নক করবো সে কবে আসতেছে বোস্টন। তার ছোট ছেলে কিন্তু বোস্টন থাকে। তো যাই হোক, আপনাদের আশীর্বাদে বলতে পারি চলতে পারি। আমার 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 জগতে, আমার ছোট্ট একটা জগতের মধ্যে আমি ভালো থাকার চেষ্টা করি। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন। এই যে দেখেন না, আমি কোনো কিছু আমার মনে নেই, কারণে সবকিছু ভুলে আমি চলে গেছি, আমি চলে আসছি আপনাদের সামনে, বলে ফেলছি। ভার্জিনিয়া থাকতে, নর্থ ভার্জিনিয়াতে আমি কিন্তু 29 ডিসেম্বরের 29 তারিখ আমি ওয়াশিংটন ডিসি যাওয়ার আগে একটা লাইভে আসছিলাম, আর আজকে আসলাম। আর এটা আমার নতুন মোবাইল থেকে করছি। আর ওখানে যদি আমি এই জিনিসটা ভুল করেছি, ব্রিং দ্য অন ক্যামেরাটা ঠিক করে আনতে পারতাম, তবে আমি এটা খুব চেষ্টা করছি, খুব শীঘ্রই আমি ঠিক করে নেব। আর আমার যদি প্রবলেম না থাকে তাহলে তো আমি আপনাদের এটা টেকনিক্যাল এররটা কেন হবে আমি বুঝতে পারছি না। আজকে আমার লাইফটা আমি অত্যন্ত বিনম্র শ্রদ্ধায় আমি সেই যে 350 বা 323 কিলোমিটার বা যাই হোক সামথিং পথ, শান্তির যে পিসের যে পথ পরিক্রমা করছেন। আর সেই 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 19 জন মঙ্ক, 19 জন সেন্টকে আমি আমার লাইফটা ডেডিকেট করছি, উৎসর্গ করছি। আমি আমি মনে করি আমি তারা প্রতিটা স্টেপ দেওয়ার মনে করি আমি তাদের সাথে একটা স্টেপ দিচ্ছি, যেটা সত্যি কথা। আমার এরকম মনে হয়, কারণ আমার জীবনব্যাপী একটা চর্চা আছে এগুলোর পিছনে, আমার একটা সাধনা আছে। 19 জন মঙ্ক প্রতিটা স্টেপ দিচ্ছে, আমি এটা মনে হয় যেন আমি তাদের সাথে একটা স্টেপ দিচ্ছি। কুকুরটা একটা স্টেপ দিচ্ছে, আমার মনে হচ্ছে আমি কুকুরের সাথে একটা স্টেপ দিচ্ছি। প্রতিদিন আমি দেখি, প্রতিদিন অনেকগুলো জায়গায় আমি কমেন্টস করেছি। এবং আপনারা একটা জিনিস দেখেছেন যে মানে ডগ লাভার, যে প্রাণকে বাঁচিয়ে রাখার জন্য যে আমেরিকার মানুষের কি বিপুল উৎসাহ উদ্দীপনা, কি রেসপেক্ট তাদের, যেই তারা আমেরিকার মাটিতে এসে পা দিচ্ছে তখন তাদের যে প্রত্যেকটা জায়গায় তাদের যে রিসেপশন, এত মানে কিছু কিছু মানুষ কান্না করছে। একটা মেয়ে দেখলাম কান্না করছে সামনে বসে। আর দেখেছেন মানুষের কত কত মানে মানুষ ব্যক্তিগতভাবে মানুষ কিভাবে নিজকে সমর্পণ করে, কিভাবে নিজকে সারেন্ডার করে। এই যে কিছু মানুষ আমি দেখলাম যে গিয়ে মানে পায়ের কাছে এভাবে নমস্কার করে বসছে, সারেন্ডার করছে, মুক্তির উপায় চাচ্ছে। কিভাবে মুক্তি? প্রত্যেকটা রিলিজিয়নে মুক্তির উপায় আছে, মুক্তি আছে। আমি হিন্দু ধর্মে দেখলাম, খ্রিস্টান ধর্মে দেখলাম, বুদ্ধ ধর্মে দেখলাম যে মানুষ তার যে ডাইভার্সিটি, তার যে নিশ্চিত যে তার যে সারেন্ডার, তার যে জীবনের বহু ধাপের পরে যে একটা সময় তার সারেন্ডার, সে কিভাবে এই মঙ্কদের সামনে গিয়ে মুক্ত করছে। আমি এখান থেকে দাঁড়িয়ে মঙ্কদের কাছে বলছি আমার জন্য প্রার্থনা করো, আমি যেন আমার আত্মশুদ্ধি মুক্তির জন্য প্রার্থনা করো। আমি যতদিন বাঁচি যেন নির্মোহ একটা জীবন কাটাইতে পারি। কিচ্ছু আমার দরকার নেই, শুধু একটু ভালো থেকে বাঁচতে চাই, যেন কোনো কষ্ট আমাকে আক্রমণ না করে। আমি যেন কোনো আমার অল্প টাকা ওটা দিয়ে যেন আমি চলে যেতে পারি, এর চেয়ে বেশি আমার কিচ্ছুর দরকার নাই। আমি 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 চলতে পারি, আমি চলতে চলতে যেন আমি ধীর পায়ে হেঁটে 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 আমি আমার অনন্ত লুকে আমি চলে যেতে পারি। আমার চাহিদা নাই আমার গাড়ি 10টা, বাড়ি 10টা, একটা গাড়ি, যেটুকু আমার জীবনের জন্য দরকার আমি কষ্ট করে আমি যে হেঁটে হেঁটে বাজারে যাই, আমার খুব ভালো লাগে। আমি মাটি টাচ করি, আমি আকাশ টাচ করি, বাতাস টাচ করি, প্রকৃতি টাচ করি। আমি এই জীবনটাই চাই, আমি চাই না আমি চাই না, আমি ব্যক্তিগতভাবে এটা আমার পার্সোনাল পারসেপশন, মাই পার্সোনাল আমার কনসিডারেশন। এটা কিন্তু ইন টোটাল আমি সবার কথা বলছি না, বাট আমি এই জীবনটাই চাই। আমি এই মুক্তি, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি পাতায় পাতায়, আমার মুক্তি গাছে গাছে আমি চাই। আজকে আমার লাইফটা আমি সেই 19 জন সেন্টকে আমি ডেডিকেট করলাম। আমার বিনম্র শ্রদ্ধা আপনারা গ্রহণ করুন। আপনাদের প্রতিটা স্টেপের সাথে আমার স্টেপ যাচ্ছে, আপনাদের প্রতিটা চাহনির সাথে, প্রতিটা অভিব্যক্তির সাথে আমি এনজয় করছি। আপনাদের কুকুর অলকার প্রত্যেকটা মুহূর্ত আমি দেখছি। অলকা মাই হার্ট, ওয়ান্স এ পার্সন, ডগ ফাদার অর ডগ মাদার অল ওভার দ্য ওয়ার্ল্ড।
দ্যাট পারসন ডগ ফাদার ও ডগ মাদার। আমি কুকুর পালি, আমি জানি আমি কুকুরের মা, আমি সারা পৃথিবীর কুকুরের মা। আপনারা একটা কুকুরকে ভালোবাসছেন, দেখবেন যেখানে যে কুকুর কষ্টে আছে তার জন্য আপনি কষ্ট পাবেন। আর মানুষকে ভালোবাসার দরকার নেই, সারা জীবন তো মানুষকে ভালোবাসলাম। প্রশ্ন আসবে এখানে, আবার বলবেন মানুষের জন্য করেন, মানুষের না খাইয়া মরে যাচ্ছে, আরে অকৃতজ্ঞ বেঈমান, মানুষের জন্য কইলা কি লাভ। ওই যে আমার লাইফটাও দেখবে, এখানে অনেকে আছে, দেখবে আর হিংসা করবে, দেখবে আর জেলাস করবে, হয়তো কিছু লিখবে না ভয়ে, বা লিখলে একটা খোঁচা মেরে লিখবে। আর কিছু ভালোবাসার মানুষ তো আমার আছে, এটা খুব সিলেক্টেড মানুষ, তাদের সবসময় তাদেরকে নিয়ে চলি। আমি কেন বলে ফেলতেছি, আমি কেন লাইভে আসতেছি, আমাকে কেন মানুষ চিনে ফেলতেছে, এইগুলো এদের জ্বালা পুরা, জলে পুড়ে ওরা, ওদের মুক্তি নেই তো, ওরা মুক্তির চেষ্টা করে নাই তো। যে আমার স্যার বলেন কল্যাণী, তুমি আমার ছাত্রী, দেখেন একজন স্যার তার ছাত্রীর কাছে, দেখেন একজন স্যার তার ছাত্রী, আমার একটা কবিতায় স্যার লিখছেন আমাকে, তোমার কবিতা এটা মাস্টার পিস কল্যাণী, তোমার কবিতা এটা দুধের স্বর, দুধ থেকে স্বর তোলা, এই যে বৃহস্পতির হাত আমার মাথায়, স্যার আমাকে কমেন্টস করেছিলেন। স্যার আমাকে বলেন কল্যাণী, তোমার লাইফগুলো যখন দেখি তখন আমি মহাশক্তির কাছে নতুন করে সারেন্ডার করা শিখছি। আপনি স্যার দেখেন, আমার স্যার, আমরা তখন 19, 22, 21 বছর, আমার স্যার সেই সময় পড়াশোনা করিয়েছেন, এখন আমার বয়স 60 বছর। স্যার কিন্তু আমাকে এখন একটা বন্ধুর মতো আমাকে নিচ্ছেন, স্যার কিন্তু বন্ধুর মতো আমাকে, স্যারের বন্ধু আমি এখন। স্যার আমাকে মনে করেন যে সব কথা স্যার আমার সাথে শেয়ার করে, আমি শেয়ার করি। আমার স্যার আমাকে ফোনটা রাখার সময় বলবে আমার আশীর্বাদ নিও, ফোনটা রাখার সময় নিও, ভালো থেকে। আমি বলি স্যার আমার প্রণাম নিবেন, লাস্ট কথা বলি স্যার আমার প্রণাম নিবেন, স্যার বলে তুমি আমার আশীর্বাদ নিও। অথচ স্যার কিন্তু মুসলিম। আমার আরেকজন স্যার, আমি গেছি 24-এ, স্যারের বাসায় গেছি, দেখা করে আসছি। স্যার আমাকে এত শ্রদ্ধা করে, দুজনই আমার ইউনিভার্সিটির টিচার, দুজনই মুসলিম। তো যাই হোক, আর কিছু কিছু স্যার আছে, স্যারদের ইগো আছে, কিছু কিছু স্যার আছেন যে মা ও তো ছাত্রী ছিল, ও তো এখনো ছাত্রী, 60 বছর বয়সে ও এখনো ছাত্রী। তো যতদিন আমরা এই বেড়া জালে, এই উদিত্ত অহংকারের সীমারেখা থেকে আমরা বের হয়ে না আসতে পারবো, আমরা মানুষের কাতারে আসবো না, সে যত বড় শিক্ষিত হোক, যত বড় পোস্টই বিয়ার করুক। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য আশীর্বাদ করবেন। আমি মুক্তি চাই, আমার জীবনের মুক্তি চাই, আমি আমার সমর্পণ চাই, আমি যেন সব সময় মহাশক্তিকে সাথে সমর্পিত হয়ে থাকতে পারি, এইটাই আমার জন্য আশীর্বাদ করবেন। আপনারা আপনার বুকা, কেউ যে আমার বন্ধু বান্ধব যারা আমাকে টাকার পয়সা ভ্যালু মাপে, তারা বুকা, তারা বুঝে না কত টাকা। আমি এই জগতের মানুষ না রে ভাই, আমার সাথে কম্পিটিশনে নেমে লাভ নেই। আমার সাথে আমার অহংকার এটাই, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি গাছে গাছে, আমি ক্ষুদ্র একটা বনফুল, ক্ষুদ্র একটা গাছ ফুল এই পৃথিবীর কারণে। আমি এটাই ফিল প্রাউড, এটার জন্য আমি প্রাউড ফিল করি। আমার মায়ের জন্য আমার আমেরিকা থাকতে হচ্ছে, আজকে ওর জন্য আমাকে লিখছে একটা কলেজের প্রিন্সিপাল, বাংলার বিভাগীয় প্রধান, দিদি আপনি দেশে আসছেন না কেন? ভাই আমার মার শরীর খুব খারাপ, এখন আমি দেশে আসতে পারবো না। আমার বাবা 35 বছর আগে মারা গেছেন, আমার মা জীবন বিধবা, এই নিরামিষ বুঝি, এবং আমার মা দীর্ঘ লং লাইফ। যে সময় আমার বাবা মারা গেছেন, আমার মা চাইলে একটা বিয়ে করতে পারতেন। আমার মা কোনোদিন মাছ মাংসই টাচ করে নেই, ডিমও টাচ করে নেই। আমার মা অনেক ডিপ্রাইভ একজন মানুষ, তার 4 বছর বয়সে তার বাবা মারা গেছে। আমার মাকে ফেলে এখন আমি আসতে পারবো না। আমি আসবো, আমি চলে আসবো, কিন্তু এই মুহূর্তে আমি আসতে পারছি না। আমি চাইছিলাম যে February, March আসবো, আর 24-এ তো গেলাম দেশে ভাই, কোনো কাজ করতে পারিনি। তো আমি খুব কুইক কথাগুলো বলছি, আমি খুব ফাস্ট কথা বলি, আমি খুব কুইক কথা বলছি। আমি ছোট্টবেলায় এত ফাস্ট কথা বলতাম, আমার বাবা বলতেন যে তুমি কিভাবে চলবে, তোমার কথা তো আমি 10 বার বললেও বুঝতে পারি না। আমি এইরকম, এখান থেকে আমি এখানে আসছি। আমার গানও দেখবেন খুব তাড়াহুড়া, আমাকে অনেকে বলে আপনি এত তাড়াহুড়া করে গান করেন, এটা আমার বাই বর্ন, এটা আমার একটা হ্যাবিট। তো আপনারা আমার বিনম্র শ্রদ্ধা গ্রহণ করুন। আমার আজকের লাইভটা আমি 19 মংস কে আমি ডেডিকেট করলাম, অলোকাকে ডেডিকেট করলাম। আমি আমেরিকার মানুষের শ্রদ্ধা ভক্তি দেখে আমি মুগ্ধ। এই যে আমেরিকানরা, এই যে খ্রিস্টান রিলিজনের একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী, এই যে আমেরিকার এত বড় বাস পিপুল, তাদেরকে যেভাবে শ্রদ্ধা করছে, যেভাবে উইশ করছে, আমি মুগ্ধ, আমি অভিভূত। আমি 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 আসলে কি জানেন, আসলে দেশে ছিলাম, দেশের বাইরে আসলে যে কত কিছু শেখা যায়। 2-4 জন ভালো খারাপ মানুষকে দিয়ে পৃথিবী জাজ করা ঠিক না, ওভারঅল সমাজকে দিয়ে পৃথিবী জাজ করা উচিত। মানুষ কত মানুষ সারেন্ডার করছে, মানুষ পাশে থেকে, তাদের মধ্যে কোটি 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 বিলিয়ন বিলিয়ন টাকার মালিকেরা, কিন্তু ওরা দেখেন কত নিষ্কা সারেন্ডার করছে, বেরোয় গেছে রাস্তায়, উইশ করছে, ওই একটা লাভকে, একটা প্রেমকে, একটা মানে ওরা রাস্তায় বের হয়ে অলকাকে উইশ করছে, মংকে উইশ করছে না, একটা হিউম্যানিটি উইশ করছে, লাভকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা প্রেমকে তারা উইশ করছে। তারা তো ঘরে বসে টাকা পয়সা চিন্তা করতে পারতো, কামড়াই তো আর ভাবতে পারতো কুত্তা ঘৃণা লাগে, কুত্তারে খাওয়ান, যে ওর পায়খানা পরিষ্কার করেন কি করে, হাত দিয়ে পরিষ্কার করেন, এরকম প্রশ্ন তারা করে না। এগুলো নোংরা মেন্টালিটি, ডার্টি, অল্প শিক্ষিত মূর্খরা এরকম প্রশ্ন করে। এগুলা মূর্খ, একদম তুচ্ছ, এগুলাকে আমি হেট করি। এই যারা মানবতার কাজে, মনুষ্যত্বের কাজে আসে না, যারা যে কোনো একটা প্রাণ, শুধু ইনসেক্ট গুলা যেগুলো আপনাকে ক্ষতি করে, সেগুলোর থেকে আমরা একটু ক্লিন কাট থাকি।
আর না হয় প্রত্যেকটা প্রাণকেই আমাদের সম্মান করা উচিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের লাইভটা আমি ছোট্ট করবো বলে অনেক কথা বলা হয়ে গেল। লাইভটা আমি আজকে ডেডিকেট করছি 90 রেসপেক্টেড, হাইলি রেসপেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড সেন্টকে এবং অলকাকে আমি ডেডিকেট করছি। এবং আমি যারা যে মানুষগুলো তাদের পাশে স্বতঃস্ফূর্তভাবে তাদের পাশে, এটা দেখেন একটা কুকুর আমরা ভালোবেসে কি যায় কি, হ্যাঁ পৃথিবীতে হাজার হাজার কুকুর মরছে, কিন্তু এই যে মানবতার যে একটা সিম্বল, এই যে মনুষ্যত্ব, লাভ, প্রেম, এইসব একটা একটা সারেন্ডার, একটা ভালোবাসার কাছে নিজকে সমর্পণের সিম্বল, এইটাই সিম্বলটা থেকেই তো আমরা আমরা নিজকে রেক্টিফাই করি, তাই না? ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি লাইভটা আজকে আমার এই মগদেরকে আর এবং অলকাকে এবং এই স্বতঃস্ফূর্ত সব মানুষ যারা অলকাকে ভালোবাসছে, অলকাকে নিয়ে একটা কথা বলছে, অলকার পাশে দাঁড়াইছে, অলকাকে নিয়ে ভাবছে, প্রত্যেকটা মানুষ কেউ না লিখুক ভাবছে যে অলকাকে নিয়ে, সবার প্রতি আমি আমার লাইভটা আজকে ডেডিকেট করলাম। বিশেষ করে 19 মক্সকে। সবাই ভালো থাকুন, মক্সকে সুস্থ থাকুন। অনেকগুলা গান করে ফেললাম, অনেকগুলা। আজকে ভেবেছিলাম গান করবো, কোনো কথা বলবো না, কিন্তু জানেন রিসেন্টলি কথা আমার সক্রেটিস বলছে আমি প্রশ্নের পর প্রশ্ন করবো, আমি কথার পর কথা বলবো। সক্রেটিস বলেছে আমাকে তোমরা মেরে ফেলো, হ্যামলক আমি আমি কথা আমি আমি এখানে কথা বলবো, আমি মরার পরেও কথা বলবো। আমি যদি এখানে কথা বলতে না পারি, মৃত্যুর পরেও তো আমি কথা বলতে পারবো। আমি কথা বলতে চাই, আমি কথা বলি, আমার ভালো লাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন দাদা হারান কান্তি সেন আসছেন। অনেক কথা বললাম আজকের লাইভটা। আর আমি যাকে নিয়ে সবসময় চলি, আমার আদর্শ, আমার সক্রেটিস, আমার আদর্শ প্লেটো। সক্রেটিসকে যখন এমলেক বিষপান দিয়ে মারা হয়, প্লেটো কিন্তু একটা কর্নারে দাঁড়িয়েছিলেন এবং সক্রেটিসের পরনে যে কাপড় ছিল, প্লেটোর পরনে সেই কাপড় ছিল। তো এই যে ফিলোসফি, এই যে দর্শন, কয়েকটা মানুষ আমার জীবনের স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে। একটা হইল সক্রেটিস, একটা হইল প্লেটো, একটা হইল এই সূর্য সেন, তারপরে আপনার বঙ্গবন্ধু, তারপরে হইলো যে নেতাজি সুভাষচন্দ্র, প্রীতিলতা, বেগম রুকিয়া। এই মানুষগুলোর আমার লাইফের স্তম্ভ। দেখবেন আমি সব সময় এই মানুষগুলোর কথা বলতেই থাকি। আমার বাবা তো একজন আমি মনে করি, আমি আমার যে মানুষ, এতজন মানুষকে, এই আমি যাদের কথা বলছি তাদেরকে যদি আমি ভালোবাসতে পারি, আমার বাবাকে কেন বলি? আমি মনে করি যে আমার বাবা সেম প্যারালেলের একজন পার্সোনালিটি। আমি দেখেছি তো আমি একদম ছোট্টবেলা থেকে দেখতে। ও আচ্ছা, ওই যে আমার কোন কুলে আজ বিড়লো তোর কোন সোনার গায়ে গানটা করেছিলাম, এটা কিন্তু আমি 3-4 বছর বয়সে, 5 বছর বয়সে আমার মার মুখে শুনেছি গানটা। এত সুন্দর গান, তখন তো এগুলো জয় জয়াকার ছিল, আকাশবাণী ছিল, মৌলভীবাজার কাশীনাথ রোড, মোহন মুক্তারের বাসায় এতগুলা বোন, তারা গানের উস্তাদ আসতেন, গানের আসর বসতো। আমার বাবা বাড়িতে গানের উস্তাদ আসতেন, তারা গাইতেন কত গান, নজরুলের সেই সময়ের গান, কে বিদেশি মন উদাসী, বসিয়া বিজনে কেন একা মনে, এনয় বিলাস বন্ধু ফুটেছি জলে কমল। সেদিন আমি ওই যে আকাশকে মনে হয়েছিল, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, আমার ভাঙা পথে রাঙা দুলায় পড়েছে কারা পায়ের চিহ্ন। এগুলো আমার ছোট্টবেলার গান, আমার কৈশোরের গান। 9-10 থাকতে আমার নয়নে নয়নে রাখিয়া পান করেছে কুনমি, এগুলো আমার ছোট্টবেলার গান। তোমার হাতে সোনারও রাখি, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, এগুলো আমার বড় হওয়ার শিকার কিছু না, এগুলো আমার ছোট্টবেলার শিকার গান, ছোট্টবেলার। হয়তো আমি অন্যদিকে চলে যেতাম, হয়তো আমি অভিনয়ে চলে যেতাম, গানে চলে যেতাম, কিন্তু আমার বাবার ওই যে হাইলি এডুকেশন নিবে, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে পড়ায়, সায়েন্স থেকে আর্টসে আনলো, আর্টসে আনিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে পড়াইলো না। কোনো কাজে রইলাম কাজী, সায়েন্সে থাকলে মনে হয় আমি একটা বিশাল একটা অবদান আমি রাখতে পারতাম বিজ্ঞানের জগতে। কারণ আমার 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 ফ্যাসিনেশন, আমার প্যাশন ছিল সেটা, আমার ফ্যাসিনেশন সেটা ছিল, আমার প্যাশন ছিল, আমার লাভ ছিল সায়েন্সে। আমি 3 মাস ক্লাস করে আর্টসে চলে আসছিলাম। সবাই ভালো থাকুন। আমার লাইফটা আজকে আমি 19 মঙ্কসকে ডেডিকেট করছি। অনেক ভালোবাসা, আপনাদের আশীর্বাদে আমি 3-4টা স্টেট ঘুরে আসলাম, দেলোয়ার ঘুরে আসলাম, পেনসিলভেনিয়া ঘুরে আসলাম, মেরিল্যান্ড ঘুরে আসলাম, নর্থ ভার্জিনিয়া ঘুরে আসলাম। আমার ওয়াশিংটন, নিউ ইয়র্কে যাওয়ার আমাদের প্ল্যান ছিল, একদিন থাকার প্ল্যান ছিল, কিন্তু ওই যে বরফের জন্য সামারে যেতে হবে, ঘুরে আসলাম। এখন আমার একটা পেশন আছে, আমার আমেরিকায় এত কিছু দেখার পেশন নেই, আমার একটাই পেশন আছে যে আমি একটু সামারে একটু নর্থ ভার্জিনিয়াতে যাব, সাউথ ভার্জিনিয়া, বৃন্দাবনটা দেখবো, আর একটু শিকাগোটা দেখবো। শিকাগো স্বামী বিবেকানন্দের প্রত্যেকটা জায়গা আমি দেখতে চাই আমেরিকায়। এই 2টা পেশন আছে। নায়াগ্রা ফলসটা দেখবো, এর বাইরে আমার এত আর ঘোরাঘুরি পেশন নাই। আমি ওইটা আমার হয়ে গেছে। অনেকগুলো টেম্পলে গিয়েছি আমি, তো জানেন আপনারা, আমি মানবপীঠে যাই, আমি শক্তিপীঠে যাই, আমি দেবপীঠে যাই, আমি সব কিছু সমানভাবে নিয়ে চলি। আমি মানবপীঠে যেমন যাই, আমি দেবপীঠেও যাই। এখানে অনেকগুলো 4টা টেম্পলে গিয়েছি, এবং রাজধানী টেম্পল এমন একটা টেম্পল মেরিল্যান্ডে, যেখানে যে আপনি যাবেন, শিখের ধর্মের দেবতা আছেন, বুদ্ধ ধর্মের দেবতা আছেন, সব ধর্মের দেবতা আছেন ওখানে। শুধু মুসলিম রিলিজনের নাই, কারণ তাদের ধর্মের দেবতাকে তো আনা যাবে না, তাদের তো সেন্টিমেন্ট বেশি।
একটা গোষ্ঠী সমস্যা করবে, সবাই না, সবাইকে অনেক ভালো ভালো মানুষ আছে। আর আমি ইসকন মন্দিরে গেলাম মেরিল্যান্ডে, তারপরে আপনার আদ্যাপীঠে গেলাম, আদ্যাপীঠ কালী মন্দিরে গেলাম, ওইটা ওয়াশিংটন ডিসি। 4টা টেপ বলে গিয়েছি, আরেকটা মনে পড়ছে না এখন। আর শিকাগোটাতে একটু যাওয়ার ইচ্ছা আছে। এটুকুই আমার চাওয়া, খুব কম, খুব কম, খুব কম, খুব কম। আমার কোনো চাওয়াই নেই, আমি খুব ভালো থাকি। এই 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 যে আমার কোনো এক্সপেকটেশন নাই, আমার কোনো টেনশন নেই, আমি খুব ভালো থাকি। আমার 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 ডেডিকেশন আমার টুয়ার্ডস দ্য ইউনিভার্স, মাই ডেডিকেশন টুয়ার্ডস দ্য ইউনিভার্স। তো আপনারা সবাই ভালো থাকুন। পারলে আমার লাইভের মূল্যবান কমেন্টস দিবেন, মতামত দিবেন। আমি তাড়াতাড়ি বললাম, আমি একটু কুইকলি বলে ফেলছি, ওইটা নিয়ে বুলিং করবেন না। আর বুলিং যদি করেন, কেউ কমেন্টস করার দরকার নাই আমার, আমি চাই না। আমি আমার লাইভ আমার নিজের জন্য করি, আমার কিছু মানুষের জন্য করি, আমার তো পাবলিক হওয়ার দরকার নেই। সবাই ভালো থাকুন। আমার লাইভটা আজকে 19 মঙ্কসকে আমি ডেডিকেট করলাম এবং অলকাকে ডেডিকেট করলাম। আমি আমার হাম্বল রেসপেক্ট টু ওয়ার্ডস দ্য পিপুল অফ ইউএস সিটিজেন, যারা কেম আউটসাইড ফ্রম দ্য হোম অ্যান্ড দে অ্যাপ্রিসিয়েট অ্যান্ড উইশড দ্য with bucket of flower with the 19 monks and the oloka. আমার এই যে চিকিৎসা করেছে অলকাকে ডাক্তার, সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা। মাই ভেরি রেসপেক্ট টু all the doctors who treat who completed their surgery Oloka's leg. Okay, thank you very much.